প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারীর মধ্যে আশা করি তোমরা ভালো আছো, কুশলে আছো। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে আবার স্কুল বন্ধ। তো তোমাদের 4 ফেব্রুয়ারি 2021 সরকারের ঘোষিত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের আজকে আমি পরিসংখ্যান অধ্যায়ের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা পরিসংখ্যানের যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের পরীক্ষায় সচরাচর এসে থাকে, তারই প্রতিফলন তোমরা এই ক্লাসে পাবা। তোমরা এখানে এই ক্লাস শেষে জানতে পারবে যে কিভাবে একটা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হয়, কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হয়, এবং কিভাবে ওই একই ছকের সাহায্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ছকের সাহায্যে কীভাবে প্রচুরক এবং মধ্যক নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানবে এবং শিখবে। তোমাদের ইতিমধ্যে হয়তো প্রস্তুতি কিছু সম্পন্ন হয়েছে, তারপরে এটাকে আবার তোমরা আবার ঝালাই করার জন্য আমি তোমাদের সামনে আবার এটা নিয়ে হাজির হয়েছি। এর আগের ক্লাসগুলোতে তোমাদের যে দ্বিতীয় তৃতীয় তারপরে তোমার অষ্টম নবম এইগুলো নিয়ে একটা করে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের সপ্তাহ অধ্যায়ের পরিসংখ্যান বিষয়ের একটা সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। তো তোমরা আশা করি এই ক্লাস শুরুতে প্রস্তুত হয়ে যাবে। তো আমাদের একটা উদ্দীপক স্টিমুলাস প্রথমে আমাদের দেওয়া আছে। স্টিমুলাসটা হচ্ছে একটা শ্রেণীতে কোনো শ্রেণীর 50 জন শিক্ষার্থী 50 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের সারণী প্রাপ্ত নম্বরের সারণী গণিতে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া আছে, নিম্নে দেওয়া আছে। প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী দেওয়া আছে। গণসংখ্যা সারণী নিম্ন কি দেওয়া আছে দেখো। নম্বর 1 শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আমাদের পরিসংখ্যা ম্যাথমেটিক্স চ্যাপ্টার সিএসএপি ম্যাথমেটিক্স চ্যাপ্টার 17 পরিসংখ্যান। তো তোমাদের শ্রেণীব্যাপ্তিতে দেওয়া আছে
শ্রেণীতে 51 থেকে 55 পর্যন্ত, 51 থেকে 55, 51 থেকে 55-র মধ্যে আছে 6 জন। আর 56 থেকে 60 পর্যন্ত আছে 10 জন। 61 থেকে 65 পর্যন্ত আছে 12 জন। 66 থেকে 70 পর্যন্ত আছে 9 জন। 71 থেকে 75 পর্যন্ত আছে 8 জন। 76 থেকে 80 পর্যন্ত আছে 5 জন। তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন দেওয়া আছে। তাহলে দেখতে পেলাম আমরা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি 51 থেকে 55 পর্যন্ত 6 জন, 56 থেকে 60 পর্যন্ত 10 জন, 61 থেকে 65 পর্যন্ত 12 জন, 66 থেকে 70 পর্যন্ত 9 জন, 71 থেকে 75 পর্যন্ত 8 জন, 76 থেকে 80 পর্যন্ত 5 জন। এই হচ্ছে 50 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণী। এখন এখান থেকে তোমাদের বলা হচ্ছে যে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর, মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর, 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 মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আমাদের আগে তোমার মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী নির্ণয় করার পর আমরা সেই মধ্যক শ্রেণীর পরের শ্রেণীতে আমরা যাব। তাহলে মধ্যক শ্রেণীর নির্ণয় করতে গেলে আমাদের যে সবটা করতে হবে, ক্রমবিত গণসংখ্যার একটা ছক আমাদের তৈরি করতে হবে। ক্রমবিত গণসংখ্যার একটা ছক। তাহলে ক্রমবিত গণসংখ্যার ছক আমাদের তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শ্রেণী আছে মোট কয়টা? শ্রেণী আছে 1, 2, 3, 4, 5, 6টা। আর শ্রেণী ব্যক্তি গণসংখ্যা 7টা, আর মোট একটা, মোট 8টা সারি তৈরি করতে হবে এবং কলাম হবে 3টে। তাহলে 8টা সারি এবং 3টে কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করতে হবে। 8টা সারি এবং 3টে কলাম। তো আমরা যদি 8টা সারি এবং 3টে কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করি, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা শাড়ি আমরা তৈরি করলাম। 8টা শাড়ি। আচ্ছা, উপরে থাকবে, এখানে থাকবে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এখানে থাকবে গণসংখ্যা, গণসংখ্যা। এখানে দেখবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা।
শ্রেণী ব্যাপ্তি আছে, প্রথমে আছে 51 থেকে 55 পর্যন্ত। 51 থেকে 55 পর্যন্ত 6 জন। 56 থেকে 60 পর্যন্ত 10 জন। 61 থেকে 65 পর্যন্ত 12 জন। 66 থেকে 70 পর্যন্ত 9 জন। 71 থেকে 75 পর্যন্ত 8 জন। 76 থেকে 80 পর্যন্ত 5 জন। তাহলে একটা 8.5টা করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা শাড়ি করতে হবে, মোট একটা শাড়ি করতে হবে। এখানে মোট n equal to 50 জন শিক্ষার্থী দেওয়া আছে। আর ক্রমান্বিত গণসংখ্যা কীভাবে তৈরি করতে হবে? ক্রমান্বিত গণসংখ্যা তৈরির নিয়ম হচ্ছে ক্রমান্বিত গণসংখ্যা প্রথমে এই 6, আমরা প্রথমে 6 হচ্ছে এটা পাঠাই দিব। এবার এই 6-এর সাথে 6 যোগ 10 সমান 16। এখানে বাড়বে 16। 16-এর সাথে 12 যোগ করতে হবে। 16 যোগ 12, 6 যোগ 8, 1 2 28। 28 যোগ 9, 28 যোগ 9 তাহলে 28 যোগ 9 তাহলে 37। 6 16 28 37। 6 16 28 37। 37 যোগ 8, 37 যোগ 8 45। 45 যোগ 5 50। তাহলে আমরা ক্রমান্বিত গণসংখ্যা একটা সারণী তৈরি করলাম। এই ক্রমান্বিত গণসংখ্যা সারণী থেকে আমরা পেলাম মোট n equal to 50। এবার এই n equal to 50 কে আমরা 2 দিয়ে ভাগ করবো। n equal to 50, তাহলে এখানে n equal to 50, এখানে n equal to n equal to 50। তাহলে n/2 মধ্যক যেহেতু 2 ভাগ, মধ্যবিন্দুর মধ্যক শ্রেণী পরের শ্রেণী। তাহলে আগে মধ্যক শ্রেণীটা আমরা নির্ণয় করি। n/2 50 ভাগ 2 সমান 25। তাহলে 25তম পদটা যে শ্রেণীতে আছে সেটাই আছে আমাদের মধ্যক শ্রেণী। এখানে 25তম পদের অবস্থান আমরা দেখি কোথায় আছে। 6-এর মধ্যে 25 নাই, 16-এর মধ্যে 25 নাই, 28-এর মধ্যে 25 আছে। তাহলে মধ্যক শ্রেণী আমাদের 61 থেকে 65। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী কত? 60 থেকে 70। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পেরেছি। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, তাহলে অতএব মধ্যক শ্রেণী 61 থেকে 65। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু, পরের শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে 66 যোগ 70 ভাগ আছে ভাগ 2। কারণ মধ্যক শ্রেণীর পরের শ্রেণী আছে 66 থেকে 70। তাহলে 66 আছে নিম্নসীমা আর 70 আছে ঊর্ধ্বসীমা। এই 66 এবং এই 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো। তাহলে 66 যোগ 70 সমান 136।
36 ভাগ 2, 6 দোকানে 12, তাহলে 16, 8 দোকানে 16, 68। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হয় কীভাবে। ওই শ্রেণীর নিম্নসীমা এবং ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা এই দুটো যোগ করে 2 ভাগ করলেই আমরা কোনো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারি। যেহেতু এখানে বলা হয়েছে প্রশ্নে যে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের আগে মধ্যক শ্রেণীটা বের করে নিতে হবে। মধ্যক শ্রেণীটা বের করার নিয়ম যে ক্রমান্বিত গণসংখ্যা আগে তৈরি করে সারণী তৈরি করে মোট যে গণসংখ্যা আছে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পরে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি ক্রমান্বিত গণসংখ্যার কোন শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী ক্রমান্বিত গণসংখ্যা। তাহলে এখানে আমরা পেয়েছি, আমরা যদি দেখি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা দেখি এখানে মধ্যক n ভাগ 2 হলে 25। তাহলে 25তম পদটা 6-এর মধ্যে নেই, 16-এর মধ্যে নেই, 28-এর মধ্যে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, অর্থাৎ 61 থেকে 65। তাহলে এরপর শ্রেণীটা আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি 63 থেকে 70। তাহলে এইটার মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে 66 যোগ 70 ভাগ 2 সমান হচ্ছে আমাদের 68। এটাই আমাদের অ্যান্সার। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। কতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, শ্রেণীব্যাপ্তি লাগবে, আমাদের মধ্যমান লাগবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এগুলো আমাদের লাগবে। তাহলে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে, সংক্ষিপ্ত পদ্ধতি পদ্ধতিতে গড় নির্ণয় করে। তাহলে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এখানে আমাদের লাগবে শ্রেণী মধ্যমান, তারপরে আমাদের গণসংখ্যা। তাহলে এখানে গণসংখ্যা আমাদের লাগবে, তার আগে আমাদের এখানে আমরা গণসংখ্যাটা লিখে রাখি। গণসংখ্যা 6, 10, 12, 9, 8, 5। তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গণসংখ্যা। আর এখানে আমরা করব গণসংখ্যার পরে শ্রেণীব্যাপ্তি, এখানে আমাদের গণসংখ্যা, আমাদের গণসংখ্যা, এখানে আমাদের মধ্যমান, এখানে মধ্যমান, তারপরে আমাদের গণসংখ্যা CFI, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। তাহলে শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, তারপরে আমাদের যেটা লাগবে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি UI ইকুয়াল টু এই মধ্যমান আসছে মানে XI বলতে আয়তম শ্রেণীর মান, I এর মান এখানে 1, 2, 3, 4,
5 6 এরকম। তাহলে ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই এসে আমাদের x। এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি। তাহলে এখন আমরা ধাপ বিচ্যুতির পরে ধাপ বিচ্যুতি ইউআই এর পরে আমাদের লাগবে এফআই গুণ ইউআই, এফআই গুণ ইউআই, এটা লাগবে। তাহলে আমরা আগে মধ্যমান এক একটা করে আমরা আসি, মধ্যমানটা আমরা একটু নির্ণয় করবো। কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের ওই শ্রেণীর আমরা আগেই কত নির্ণয় করেছি যে ওই শ্রেণীর নিম্নমান, ওই শ্রেণীর নিম্নমান এবং ঊর্ধ্বমান, নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে দিতে ভাগ করবো। তাহলে এখানে আমাদের 51 আর 55 এগুলো যোগ করলে আমাদের আসবে 106। 106 ভাগ 2, 106 ভাগ 2 তাহলে আমরা পাবো 53। তাহলে আমাদের এখানে শ্রেণী মধ্যমান 53, প্রথমটা শ্রেণী মধ্যমান 53। পরে আর দুটো যোগ করে ভাগ করা লাগবে না, আমরা আরও সংক্ষিপ্ত পদ্ধতি করবো। সেটা কেমন? সেটা হচ্ছে এখানে আমাদের প্রথমেই আমাদের শ্রেণী ব্যবধান এইচটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা একটা ঘর করি আলাদা, যে এখানে অনুমিত গড়, এখানে অনুমিত গড় এ ইকুয়াল টু আমাদের এই যে মধ্যক শ্রেণী 61 থেকে 65, এই শ্রেণীটাকে আমরা অনুমিত গড় ধরি না। তাহলে এখানে যেটা হবে সেটাই আমাদের আছে এ অনুমিত গড়। তাহলে অনুমিত গড় এখানে অনুমিত গড় এই ইকুয়াল টু কত হবে? কারণ অনুমিত গড় আমরা এমন একটা গড় ধরবো যে কোনো শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা অনুমিত গড় হিসেবে ধরতে পারি। তবে আমরা এমনভাবে অনুমিত গড়টা ধরবো যেন সেটা এই যে শ্রেণীগুলো আছে তার মাঝের কোনো শ্রেণীর মধ্যবিন্দু হয়। কারণ তাহলে আমাদের যেহেতু সংক্ষিপ্ত পরিহিত গড়, তাহলে আমাদের এই ধাপ বিচ্যুতিগুলো ইউআই এর মানগুলো ছোট ছোট হবে এবং এফআই ইউআই এর মানও সংক্ষিপ্ত হবে, এফআই গুণ ইউ এর মানও সংক্ষিপ্ত হবে। এই কারণে এই পদ্ধতির নাম সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়। তাহলে আমাদের অনুমিত গড়টা আমরা এমনভাবে ধরবো যেন অনুমিত গড়টা ওই শ্রেণীগুলোর মাঝের কোনো বিন্দু হয়। তাহলে অনুমিত গড় এ ইকুয়াল টু আছে। তার আগে এখন আমরা শ্রেণী ব্যবধানটা বের করি। শ্রেণী ব্যবধানটা কিভাবে বের করতে হয়? শ্রেণী ব্যবধান এইচ ইকুয়াল টু, দেখো এই 55 বিয়োগ 51, 55 বিয়োগ 51, এই প্রথম শ্রেণীর উচ্চসীমা 55 এবং নিম্নসীমা 51। তাহলে 55 থেকে 51 আমরা বিয়োগ করেছি, 55 বিয়োগ 51। এখন এই প্রথম শ্রেণীর ঊর্ধ্বমান 55, তারপরে শ্রেণীর নিম্নমান 56, এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য আমাদের 1। তাহলে সেই 1 আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে আমরা পাবো 4 যোগ 1 ইকুয়াল টু 5। তাহলে শ্রেণীর ব্যবধান কীভাবে নির্ণয় করতে হয় আমরা শিখলাম যে ওই যে কোনো শ্রেণীর যেহেতু এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে, এখানে দেখো 51 থেকে 55 আছে, 56 থেকে 60 আছে, কারণ 55.5 কিন্তু আমাদের এখানে কোনো নম্বর নাই। গণিতে প্রাপ্ত নম্বর কখনোই ফ্র্যাকশন হবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখানে কিন্তু 55 থেকে 56 মতো আমাদের নাই। আসলে এটা কি একটা বিচ্ছিন্ন, তাই না? এটা হচ্ছে আমাদের বহির্ভুক্ত পদ্ধতি। তাহলে 55 পরে 56, তাহলে এখানে এই 56 এবং 55 ব্যবধান 1।
সেখানে আমাদের ওই 1 যোগ করতে হবে, তাহলে 4 যোগ 1 5। শ্রেণীর ব্যবধান আমরা পেয়ে গেলাম। অনুমিত গড় আমরা এখন হিসাবটা করব। আচ্ছা, এখন n ইকুয়াল টু আমাদের মোট গণসংখ্যা n ইকুয়াল টু 50। মোট গণসংখ্যা n ইকুয়াল টু আমাদের 50। তাহলে আমরা এখন এই 53 সাথে 5 যোগ করলে কত হবে? 53 যোগ 5 58। 53 যোগ 5, 53 যোগ 5 আমাদের এই পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য দুটো যোগ করার যদি ভাগ করার প্রয়োজন নাই, শুধু প্রথম যে শ্রেণীর মধ্যবিন্দু আমরা পেয়েছি তার সাথে শ্রেণীর ব্যবধান যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রতিটা টার্ম পর্যায়ক্রমে 5 5 যোগ করে যাব। তাহলে 58 যোগ 5 63, 63 যোগ 5 68, 68 যোগ 5 73, 73 যোগ 5 78। তাহলে আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের অনুমিত গড় আমরা ধরেছি, অনুমান করে নিয়েছি যে 63 হচ্ছে আমাদের অনুমিত গড়। আমরা ধরে নিলাম এটা 63। এখন ধাপ বিচ্যুতি, তাহলে এখানে তোমার ধাপ বিচ্যুতি এই ঘর বরাবর 0 হবে, আর উপর দিকে গেলে -1 -2, নিচের দিকে আসলে +1 +2 +3, +1 +2 +3। এখন এটা কেন এরকম হয়? এর যুক্তিসঙ্গত কারণও আছে। আমরা একটা সূত্র লিখেছি, ধাপ বিচ্যুতি UI = xi - a/h। ধাপ বিচ্যুতি UI = xi - a/h। তাহলে xi হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু, x1 হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু। আর তাহলে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু 53, তাহলে 53 আমরা একটা থেকে করি। 53 প্রথম শ্রেণীর মধ্যবিন্দু 53 বিয়োগ এ আমাদের ফিক্সড করা 63, ভাগ হচ্ছে এই শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান আছে আমাদের 5। তাহলে 53 আর 63, তাহলে কত হচ্ছে? নিশ্চয়ই -10/2/5 সমান -2। এই সেই -10। পরবর্তী সবগুলোই 58 বিয়োগ 63 ভাগ 5, তাহলে 58 বিয়োগ 63, তাহলে -5/5 = -1, তাহলে এই -1। তাহলে পরবর্তীগুলো 63 বিয়োগ 63, তাহলে 0 ভাগ 5, তাহলে 0। তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে এইভাবে আমরা সেটা এই শ্রেণী ধাপ বিচ্যুতি আমরা পেয়ে থাকি। তো আমাদের অত হিসাব করার পরীক্ষার সময় অত হিসাব করার হিসাব না করলেও চলবে। তোমরা এখানে এই শ্রেণীতে 0, তারপরে -1 -2, পরের শ্রেণীতে 1 2 3, সাধারণত এইভাবে হয়ে থাকে। এইভাবেই তোমরা করবে। এরপরে আমরা আসি FI UI। সুতরাং FI UI-তে FI গুণ UI, তাহলে FI গুণ এটা 6 গুণ -2, তাহলে -12, 10 গুণ -1, তাহলে -10, 12 গুণ 0 0, 9 গুণ 1 9, 8 গুণ 2 16, 5 গুণ 3 15। তাহলে সামেশন অফ FI UI, সামেশন অফ FI, সামেশন মানে যোগ, সামেশন মানে যোগফল। সামেশনকে আমরা এরকম এমটাকে আমরা একটু কাট করে লিখলে সামেশন হয়ে যাবে। তাহলে সামেশনের সিম্বল FI UI। এখন এগুলো আমাদের যোগ করে বাড়াতে হবে। 15 15 30 31 আর 9 40, 40 থেকে 10 বাদ দাও 30, 30 থেকে 10 বাদ দাও 20, 20 থেকে 2 বাদ দাও 18। তাহলে আমরা পাচ্ছি ফাংশন FI UI -18। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র, গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ FI UI ডিভাইডেড বাই ডিভাইডেড বাই n গুণ s। তাহলে সূত্রটা কি? গাণিতিক গড় নির্ণয়ের সূত্র a প্লাস সামেশন অফ FI ইন্টু UI ডিভাইডেড বাই n গুণ h। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন জাস্ট এখানে মানগুলো আমরা বসাই দেবো। তাহলে এর মান আমরা বসাই 63, সামেশন অফ FI UI হচ্ছে -18, n এর মান 50 আর h এর মান। তাহলে আমরা হিসাব করে আমরা পাবো
63, সরি এখানে -18 না, এখানে 10 থেকে ছিল, এখানে +18, এখানে আমাদের +18, তাহলে এখানে আমাদের +18, তাহলে এখানে 63 আমরা পাচ্ছি 63 প্লাস 63 প্লাস 1.8, 63 প্লাস 1.8 সমান 64.8, এটাই আমাদের আছে। আশা করি শিক্ষার্থী তোমরা সংক্ষিপ্ত বইতে গড় নির্ণয় করতে পরীক্ষা যদি আসে অবশ্যই পারবা। এটা বাড়িতে অনুসরণ করবা, খুব একটা কঠিন আমি মনে করি না, সহজেই আছে। সংক্ষিপ্ত বইতে গড় নির্ণয়, যদিও সংক্ষিপ্ত বইতে আসলে সবটা একটু বড় হয়, কিন্তু এই ডাটাগুলো কিন্তু আমাদের ছোটো। ডাটাগুলো আমরা যে পেয়েছি, এই ডাটাগুলো আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করেছি, সেই ডাটাগুলো কিন্তু আমাদের ছোটো ছোটো। আমাদের বড় ডাটা নিয়ে অনেকগুলো সবগুলো যোগ করে সরাসরি পদ্ধতিতে সবগুলো যোগ করে মোট গণসংখ্যাতে ভাগ করে এভাবে কিন্তু না, তাহলে অনেক বড় ডাটা হয়ে যায়। এখানে আমাদের ছোটো ডাটা পেয়েছি, সেই ছোটো ডাটা হিসাব করে আমাদের এটা আমরা পেলাম 64.8। তাহলে আমাদের কী কী লাগবে সংযুক্ত বইতে গড় নির্ণয়? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, তারপরে আমাদের ওই গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, এইগুলো আমরা যোগ করে তাহলে গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ a বাই y ডিভাইডেড বাই n গুণ x মানটা বসাই দিলে আমরা এখানে গাণিতিক গড়টা পেয়ে যাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। এরপরের ক্লাসে আমাদের মধ্যক এবং প্রচুরক নির্ণয় আমরা আসলে একটা সারণীতে দেখাইতে পারতাম, তবুও তোমাদের পরীক্ষা আলাদা আলাদা করা লাগবে, এক ছকে না করে আলাদা আলাদা ছক করতে হবে। সেই কারণেই তোমাদের আলাদা ছকের মাধ্যমে আমি গড় নির্ণয়টা দেখালাম, সংযুক্ত বইতে গড় নির্ণয়। এরপরে আমি একটা ছকের মাধ্যমে তোমাদের প্রচুরক এবং মধ্যক কীভাবে নির্ণয় করতে সেটা আমরা দেখাবো। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এই করোনা মহামারীর মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, বা বাইরে গেলে অবশ্যই মাস্ক, এবং বাইরে থেকে এসে অবশ্যই সাবান পানিতে হাত ধোবে, বারে বারে হ্যান্ড স্যানিটাইজেশন করবে, এবং বাড়ি থেকে এসে পোশাক পরিচ্ছদ এগুলো ধুয়ে ফেলবে, পরিষ্কার করে ফেলবে। আর একটা বিষয়, জীবনকে ভালোবাসতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকে